বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। করোনার কারণে ঘোষণা ছাড়াই সৌদি ফ্লাইট বন্ধে বিপাকে শত শত যাত্রী। একের পর এক ফ্লাইট বাতিলে অচল ইউরোপ। নতুন কোভিড ছড়ায় আরও দ্রুত। 6 মাসের মধ্যে দ্বিতীয় ধাপে দেশে আসবে 6 কোটি ডোজ ভ্যাকসিন, জানানো হলো মন্ত্রিসভার বৈঠকে। পাবেন 4.5 কোটি মানুষ। এইচএসসি পাশ করে দাঁতের ডাক্তার, রাজধানীতে 2টি ক্লিনিক খুলে 1 দশক ধরে প্রতারণা, 2 বছরের জেল। এবং জমি নিয়ে বিরোধের জেরে বরিশালে চাবি দিয়ে খুঁচিয়ে যুবকের 2 চোখ নষ্টের অভিযোগ। মামলা করায় ভুক্তভোগীর পরিবারকে হুমকি, ব্যবস্থার আশ্বাস পুলিশের। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। বিশ্বজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের পাশাপাশি ভাইরাসটির নতুন শক্তিশালী ধরনের আবির্ভাবে দেখা দিয়েছে অচলাবস্থা। ঘোষণা ছাড়াই সৌদি আরব সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় বাংলাদেশে বিপাকে পড়েছেন শত শত যাত্রী। যাত্রার আগ মুহূর্তে এই দুর্ভোগে ক্ষোভে ফেটে পড়েন তারা। ভিসা এবং আকামার মেয়াদ শেষ হওয়া নিয়েও রয়েছে দুশ্চিন্তা। সোমবার দুপুর 2টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট, কিন্তু বিশ্বজুড়ে করোনার প্রকোপ হঠাৎ বেড়ে যাওয়ায় হুট করে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। 1 সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের নোটিশ দেওয়া হয়। সব প্রক্রিয়া শেষ করে যাত্রার কয়েক ঘন্টা আগে এই সংবাদে মুষড়ে পড়েন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা। 200-300 যাত্রী এ জায়গায় আসার পর বলতেছে তাদের ফ্লাইট বন্ধ, তাও এটা সিকিউরিটি এসে বলতেছে। অনেক টাকা দিয়ে টিকিট কাটছি, এখন এটা কি হবে, করোনা টেস্ট করছি, সম্পূর্ণ টাকা পয়সা আমরা অনেক লস। আমার গাড়ি ভাড়া নাই, খাওয়ার খরচ নাই, আমি এখান থেকে চট্টগ্রামে যাব কিভাবে? 7 মাসেরও বেশি সময় পর ফ্লাইট চালু হওয়ায় সবেই কর্মস্থলে ফিরতে শুরু করেছিলেন প্রবাসীরা। এই অবস্থায় মহামারী পরিস্থিতি নতুন মোড় নেয় শঙ্কায় পড়েছেন তারা। ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকারি সহযোগিতার দাবি তাদের। ভিসার পিছনে আমরা 5 লাখ টাকা খরচ করছি, তো ওদের টাকা রিস্কে নিবে। এখন আমার আকামা 2 দিনের মেয়াদ আছে, আইয়া ফোনি মানে যাওয়া যাবো না, বন্ধ, সৌদি আরব বিমান বন্ধ, তা আমি তুমি কি করবো? ভিসার মেয়াদ এবং আকামা মেয়াদ কূটনীতিভাবে এটা সরকার, সৌদি সরকার সাথে আলোচনা করি, আমাদের কোনো কিছু বিবেচনা করে। আমরা চাই যে দ্বিতীয়বার টেস্ট যদি হয় এইটা সরকার বহন করুক। এদিকে নিষেধাজ্ঞার কারণে আগামী 1 সপ্তাহে 42টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব ফ্লাইটে 2 দেশের অন্তত 11,000 যাত্রী যাওয়া আসার কথা ছিল। ফ্লাইট আবার পুনরায় চালু হলে যাত্রী যারা এইসব ফ্লাইটে ছিলেন তাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা সিট বরাদ্দ করব। আগেও সিট পুনরায় বরাদ্দ করার ক্ষেত্রে চার্জ দিইনি, এইবারে আমরা নিব না। প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে দেশটিতে অবস্থানরত অন্য দেশের বিমান সংস্থার কোনো ফ্লাইট থাকলে তা সৌদি আরব ত্যাগ করতে পারবে, তবে কার্গো বিমান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। এদিকে ব্রিটেনে পাওয়া নতুন করোনা সংক্রমণ ঠেকাতে একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় প্রায় অচল হয়ে পড়েছে ইউরোপ। বিশ্ব থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ব্রিটেন। দেশটিতে নতুন করে কঠোর লকডাউনে বিপাকে পড়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল যুক্তরাজ্যে কোভিড-19-এর নতুন ধরন শনাক্তের পর বেকায়দায় পড়ে বরিস সরকার। একে একে নানা পদক্ষেপ নিয়েও পরিস্থিতির উন্নতি না হওয়ায় লন্ডন সহ বিভিন্ন শহরে জারি করা হয় 2 সপ্তাহের কঠোর লকডাউন। ক্রিসমাস ও খ্রিস্টীয় নববর্ষের আগ মুহূর্তে কঠোর বিধিনিষেধের প্রভাব পড়েছে বাংলাদেশি কমিউনিটিতেও। থমকে গেছে জনজীবন, ব্যবসা বাণিজ্য নেমে এসেছে স্থবিরতা। লকডাউনের কারণে এই খুবই খারাপ সময় যাচ্ছে, মানুষ নাই, রাস্তাঘাটে কিছু নাই, এই খুবই আতঙ্কের মধ্যে আছি আমরা ব্যবসায়ীরা। মানুষের খানির অভাব, পানির অভাব, সব কিছুর অভাব পড়ছে, মানুষ হাহাকার। ঠিক লাগে না ওইসব, এটা ভালো নয় তো। লকডাউন যখন এভরিথিং শাটডাউন। অভ্যন্তরীণ কঠোর বিধিনিষেধের মধ্যেই করোনার নতুন ধরনটি ছড়িয়ে পড়া ঠেকাতে ব্রিটেনের সঙ্গে আকাশ, নৌ ও স্থলপথে যোগাযোগ বন্ধ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার মধ্যরাত থেকে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। একই পদক্ষেপ নিয়েছে সুইডেন, অস্ট্রিয়া, কলম্বিয়া সহ বিভিন্ন দেশ।
করোনার দ্বিতীয় দফার ভয়াল থাবা থেকে ব্রিটেনবাসীকে বাঁচাতে বরিস জনসনের নানা পরিকল্পনা ছিল, তবে সব পরিকল্পনাকে চোখ রাঙিয়ে করোনা এখন আগ্রাসী ভূমিকায়। লন্ডনের মতন ব্যস্ততম এই শহরে এখন নেমে এসেছে অনেকটাই শুনশান নীরবতা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বিশ্বব্যাপী করোনা ভয়াবহতার মধ্যে কিছুটা হলেও স্বস্তি জাগাচ্ছে কোভিড ভ্যাকসিনের খবর। আগামী জুনের মধ্যে আরও 6 কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। আগের 3 কোটি ডোজ নিয়ে 4.5 কোটি মানুষের জন্য মোট 9 কোটি ডোজ ভ্যাকসিন আনা হচ্ছে দেশে। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন পেতে গেল 5 নভেম্বর ভারতের সিরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে সমঝোতা স্মারকে সই করে স্বাস্থ্য মন্ত্রণালয়। চুক্তি অনুসারে প্রতি মাসে 50 লাখ করে বাংলাদেশকে 3 কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার কথা। এর 1.5 মাসের ব্যবধানে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী আরও 6 কোটি ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা জানালেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। বৈঠকে করোনার ভ্যাকসিন সহ কোভিডের বিস্তার ঠেকাতে নানা উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, জুনের মধ্যে মোট 9 কোটি ভ্যাকসিন পাবে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী উনি আপনার ভ্যাকসিন নিয়ে আলাপ আলোচনা করছেন। জানুয়ারির শেষ দিকের বা ফেব্রুয়ারির প্রথম দিকে হয়তো ভ্যাকসিন আমরা পেয়ে যাব। এখন তো 3 কোটির মধ্যে তো অ্যাকচুয়ালি 2টা করে তো 1.5 কোটি কোভ্যাক্সের মাধ্যমে সেটা আসবে। সেটা আজকে বললেন যে মে জুন মাসের মধ্যে 3 কোটি লোকের ডোজ আসবে। ওনারা আপাতত অক্সফোর্ড নিয়েই চিন্তা করতেছেন। এদিকে ভ্যাকসিন সংরক্ষণ, প্রয়োগ এবং এরপর ব্যবহৃত জিনিসপত্র ধ্বংস করার বিষয়ে ইতোমধ্যে মাঠ পর্যায়ে প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে। ট্রেনিং অলরেডি শুরু করে দেওয়া হয়েছে। কটন যেগুলো ইউজ করা হবে এগুলি কীভাবে ডিসপোজাল করা হবে সেইভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে। তাছাড়া প্রাইভেট সেক্টরের সাথেও ওনারা আলোচনা করছেন যে প্রাইভেট সেক্টরকেও ইনভলভ করে ভ্যাকসিন দেওয়া যায় কিনা। দেশে টিকা আসার বিষয়ে সরকারি সিদ্ধান্ত হলেও মূলত কারা অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যের এই ভ্যাকসিন পাবেন সে বিষয়ে কোনো চূড়ান্ত তালিকা এখনো তৈরি হয়নি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। করোনায় দেশে নতুন করে মারা গেছেন 32 জন। এরিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,312 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,470 জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,02,183 জনে। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 15,409 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 30,91,349 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,470 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 5,02,183 জন। 24 ঘন্টায় মারা গেছেন 32 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 7,312 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,167 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,39,694 জন। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে পদ্মা সেতু প্রকল্পের কাজে। প্রথম দফা প্রাদুর্ভাব শুরুর সময় জনবল কমে যাওয়ায় এবার আগ থেকেই এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পাশাপাশি প্রকল্প এলাকায় কাজ করা কর্মীদের সুরক্ষায় নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্যসেবা। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতু প্রকল্পে কাজ করা 5,000-এর বেশি কর্মীর মধ্যে নিয়মিত কাজ করে থাকেন 4,200 দেশীয় শ্রমিক। বিভিন্ন পর্যায়ে জার্মানি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের কর্মীরা কাজ করলেও সবচেয়ে বেশি বিদেশি নাগরিক কাজ করছেন চীনের। দেশটির 980 জন নাগরিক নিয়মিত কাজ করেন এই প্রকল্পে। তবে করোনার প্রথম দফায় সংক্রমণের সময় প্রায় 400 চীনা নাগরিক নিজ দেশে নববর্ষ উদযাপন করতে গিয়ে আটকে যান। বিমান যোগাযোগ বন্ধ, করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক সবকিছু মিলে প্রভাব পড়ে সেতুর কাজে। এর সঙ্গে বাড়তি যোগ হয় দেশীয় 2200 শ্রমিকের কাজ ছেড়ে যাওয়া। সবকিছু মিলে ধীর হয়ে আসে প্রকল্পের কাজ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসার পর বর্তমানে প্রকল্পের কাজে কর্মরত আছেন 3,000 দেশীয় শ্রমিকের পাশাপাশি 700 চীনা নাগরিক। দেশে চলমান দ্বিতীয় ঢেউ থেকে রক্ষায় কর্মরত সবার জন্য নিশ্চিত করা হয়েছে 24 ঘন্টা আবাসিক সুবিধা। কোনোভাবে যাতে প্রকল্প এলাকায় ভাইরাস ছড়াতে না পারে সেজন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। ওখানে যারা বিদেশ থেকে আসছে তাদেরকে কিন্তু কোয়ারেন্টিনে রাখা হচ্ছে এবং এই দেশের শ্রমিক যারা ওখানে যুক্ত হচ্ছে, নতুন নতুন কিন্তু শ্রমিক আসছে, ডেইলি 100-200 শ্রমিক এখানে যোগদান করে, তাদের সবার কোভিড টেস্ট করা হয়। ওখানে যারা কর্মরত আছে তাদেরকে আমরা কিন্তু আমাদের এই হাসপাতালগুলোতে কোভিড টেস্ট করিয়েছি।
প্রকল্প এলাকায় কর্মরতদের জন্য সার্ভিস এরিয়ায় 2টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির পাশাপাশি সার্বক্ষণিক 4 জন করে চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিদেশ থেকে যারা আসছেন তাদের শতভাগ কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে, একই সঙ্গে করা হচ্ছে কোভিড টেস্টও। আর যারা প্রকল্পের ভিতরে কাজ করছেন তারা জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই তাদেরকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। একইভাবে প্রকল্পের ভিতরে প্রবেশাধিকারও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। উত্তরের জনপদ দিনাজপুরে শীত জেঁকে বসেছে। হিমেল বাতাসে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শিশুরা ভর্তি হচ্ছেন। শীত থেকে রক্ষা পেতে স্বল্প আয়ের মানুষেরা ছুটছে পুরানো কাপড়ের মার্কেটে। আবহাওয়া অফিস বলছে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। হিমালয়ের পাদদেশে হওয়ায় দিনাজপুরে শীতের প্রভাবটা অনেক বেশি। পৌষের শুরুতেই শীত আর কনকনে ঠান্ডা বাতাস স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত করে তুলেছে। এই অবস্থায় ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ। শীত নিবারণের জন্য অনেকেই ছুটছেন কাচারি বড় মাঠের পুরানো কাপড়ের মার্কেটে। কাজকর্ম করে খাইতে হয়, এই কারণে শীতের কারণেও বাইরে হইতে হচ্ছে। পোশাকপত্র কিনে কম দামে পাওয়া যায়। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিচ্ছে হাসপাতালে। এতে শিশুদের নিয়ে দুশ্চিন্তায় মায়েরা। বাচ্চারা আমার প্রচুর ঠান্ডা, নিউমোনিয়ার দিকে চলে গেছে, জানিয়ে অনেক ভয়ে আছি আমরা। এই অবস্থায় শীত এবং ঠান্ডা থেকে শিশুদের সাবধানে রাখার পরামর্শ চিকিৎসকদের। বাবা মাদের উচিত যে সন্তানদের প্রতি বিশেষ কেয়ার করা, রোদে বাতাসে বাচ্চাদেরকে বের না করা, সবসময় গরম কাপড় পরিয়ে রাখা, গরম পানি খাওয়া। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা কমে আসায় হিমেল হাওয়ায় শীতের প্রকোপ বাড়ছে। এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। চলতি ডিসেম্বরের শেষের দিকে আরও একটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে। দিনাজপুরে ঠান্ডাজনিত রোগে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল এবং অরবিন্দ শিশু হাসপাতালে 1.5 শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর। কালাইয়ের রুটি। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী মাসকলাই আর চালের আটা দিয়ে তৈরি বিশেষ রুটি। এর স্বাদ নিতে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন রাজশাহীতে। ক্রেতাদের চাহিদার কারণে সকাল সন্ধ্যা সব সময় পাওয়া যায়। নগরীর বিভিন্ন স্থানে গড়ে ওঠে দোকান এবং সেখানে জমজমাট জনপ্রিয় খাবারের বেচাকেনা হয়। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের ঐতিহ্যবাহী কালাই রুটি। মাসকলাই আর চালের আটা মিশিয়ে তৈরি এ রুটি মূলত এক সময় ছিল গ্রামকেন্দ্রিক মানুষের সকালের নাস্তা। তবে কালের বিবর্তনে ভোজন রসিকদের পছন্দের কারণে কালাই রুটি এখন রাজশাহীর রেস্তোরাঁর নিয়মিত খাবারে পরিণত হয়েছে। ক্রেতাদের চাহিদার কারণে সারা বছর পাওয়া যায় বিশেষ স্বাদের এই রুটি। অ্যাকচুয়ালি শীতের সময় খাওয়া হতো, কিন্তু এখন 12 মাসে এটা পাওয়া যায়, শীত বা গরম যে সময় হোক। ছোট থেকে কালাই রুটি খেয়ে বড় হয়েছি, এখন রাজশাহীতে এসেছি শীতের আমেজে কালাই রুটি খেতে। চাপায়ের বলে কিন্তু আসলে রাজশাহীতে প্রচুর জনপ্রিয়, খেতে খুব ভালো লাগে, খুব টেস্টফুল। জনপ্রিয়তার কারণে নগরীর উপশহর ও কোর্ট এলাকায় বেশ কিছু দোকান গড়ে উঠেছে। সন্ধ্যার পরপরই এখানে এই রুটি খেতে অনেকে ছুটে আসেন দূর দূরান্ত থেকে। রাজশাহীতে যে স্বাদটা আমরা পাই বাইরে সেটা সচরাচর দেখা যায় না। যশোর থেকে একজন এসছে, ওনারা এসে গেস্ট নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করেছে। বিক্রেতারা জানান কালাই রুটির সাথে গরু ও হাঁসের মাংস, বেগুন ভর্তা, ধনেপাতার চাটনি দিয়ে মুখরোচক এই খাবার পরিবেশন করা হয়। বেচাকেনা ভালো হওয়ায় খুশি তারা। বেগুন ভর্তা আছে, ঝাল ভর্তা আছে, গরুর বট আছে, হাঁসের মাংস আছে, গরুর মাংস আছে, এগুলো দিয়ে খায়। হাঁসের মাংস হচ্ছে 100, গরুর মাংস 120, বট 80 টাকা। প্রতিদিন আমার প্রায় 32 কেজি আটা রুটি বানাতে হয়, আমাকে একাই নিজে হাতে বানাই আমি। ইনশাআল্লাহ আমাদের ভালো হয়, আমাদের এই দোকানটা অনেক দিনের আগে। সাধারণ কালাইয়ের রুটি প্রতিটা 20 টাকা আর স্পেশাল বিক্রি হয় 30 টাকায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কালাই রুটির বেচা বিক্রির খবর জানাতে এই মুহূর্তে নগরীর কুমারপাড়া এলাকায় আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি যাচ্ছে তার কাছে। রাকিব। জাফর, দোকানের পাশ দিয়ে হেঁটে গেলে মাসকলাই পোড়ার গন্ধ আসবে আপনার নাকে, আর মরিচ ভর্তা সাথে পেঁয়াজ আর বেগুন ভর্তার ঘ্রাণ নিশ্চিত আপনার মুখে জিভে জল আনতে বাধ্য। এইরকমই আসলে প্রত্যেক দিন রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় কিন্তু মাসকলাইয়ের রুটি অর্থাৎ কালাই রুটি কিন্তু আসলে বিক্রির হিড়িক পড়ে যায় ঠিক সন্ধ্যার পরপর।
শীতের এই সময়ে খানিকটা ঝাল মেশানো দিয়ে বেগুন ভর্তা দিয়ে আসলে এই মাসকালের রুটি খাওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নগরীর এই সমস্ত দোকানগুলো ভিড় করেন ক্রেতারা। আমরা যেটি আসলে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত এই মাসকালাইয়ের এই রুটিটি বা কালাই রুটিটি কিন্তু আসলে নাস্তা হিসেবে খাওয়া হয় এবং রাজশাহীর যে সমস্ত চর অঞ্চলগুলো ছিল মূলত সেখানেই সকালে শ্রমিকদেরকে কিন্তু নাস্তা হিসেবে এটি দেওয়া হতো এবং যেহেতু এটি অনেক বেশি আসলে রাজশাহী কৃষি অফিসের তথ্য মতে যে এখানে অনেক বেশি উৎপাদন হয় সে কারণে কিন্তু এটিকে আসলে ব্যবহার আসলে করতেন নাস্তা হিসেবে এখানকার লোকেরা। তবে আমরা এখন দেখছি যে সেই গ্রামীণ যে নাস্তাটি সেটি এখন শহরের পরিবেশে এসেছে এবং প্রত্যেকটি দোকানে দোকানে কিন্তু সন্ধ্যা নামলেই এইভাবেই কিন্তু আসলে প্রত্যেকে আসেন, কখনো হাঁসের মাংস, কখনো বা এটি বেগুন ভর্তা, আবার কখনো বা কিন্তু ঝাল দিয়ে কিন্তু আসলে অনেকেই সেটি খেতে অনেক বেশি পছন্দ করেন এবং এখানে প্রত্যেক দিনই প্রত্যেকটি দোকানে আসলে ভিড় করেন সাধারণ মানুষরা এই খাবারটি খাওয়ার জন্য এবং এর পাশাপাশি কিন্তু তারা মাংস দিয়েও কিন্তু আসলে খেতে অনেক বেশি পছন্দ করেন। তো রাজশাহীর বিভিন্ন প্রান্তেই কিন্তু এইরকম অসংখ্য দোকান আছে যেখানে আসলে খেতে পছন্দ করেন। এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন প্রত্যেক দিনই প্রায় 6 থেকে 7,000 টাকার কিন্তু রুটি তারা বিক্রি করেন। তো জাফর, এই ছিল রাজশাহীর কালাই রুটির দোকানগুলো থেকে আমার কাছে সর্বশেষ। রাকিব জানাচ্ছিলেন রাজশাহীতে কালাই রুটির জমজমাট বেচা বিক্রির খবর। নাটোরে পাইকারি সবজির বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও বেশ কিছু সবজি গত সপ্তাহের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। ভালো দাম পেয়ে স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ভোর থেকে নাটোর শহরের স্টেশন বাজারে পাইকারি সবজির হাট সরগরম হয়ে ওঠে ক্রেতা বিক্রেতাদের পদচারণায়। এ বাজারে শীতকালীন সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও গত সপ্তাহের তুলনায় সবজির দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। তবে আলু, মিষ্টি কুমড়া, করলা ও কাঁচা কলার দাম স্থিতিশীল থাকলেও দাম কমেছে টমেটোর। কৃষকরা বলছেন গত সপ্তাহে লোকসান গুনলেও এখন লাভের মুখ দেখছেন তারা। গত সপ্তাহে একটু ভালো, এই বাজার থাকলে পারে কৃষক বাঁচবে। আলু এখন 60 টাকা কেজি পেয়েছে, এরকম দাম থাকলে গৃহস্থর ব্যাপক লাভ। এখন একটু দাম পাচ্ছে, এখন কৃষক একটু লাভবান হবে, তাছাড়া তো কৃষকের খরচের টাকাই উঠতো না। সরবরাহ স্বাভাবিক থাকলেও ক্রেতা সংখ্যা বাড়ায় দাম বেড়েছে। তবে আগামী সপ্তাহ নাগাদ সবজির দাম আবার কমে আসবে বলে জানান আড়তদাররা। ক্রেতার সমাগম অনেক বেশি, যার কারণে বাজার সাময়িক সময়ের জন্য একটু বৃদ্ধি, তবে সামনের সপ্তাহের দিকে কমে যাওয়ার আশঙ্কা আছে। প্রায় 150 বছর ধরে নাটোরের স্টেশন বাজারে প্রতিদিন 600 থেকে 700 মণ সবজি বিক্রি হয়, যার বাজার মূল্য প্রায় 20 লাখ টাকা। সময় সংবাদ, নাটোর। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। করোনার কারণে ঘোষণা ছাড়াই সৌদি ফ্লাইট বন্ধে বিপাকে শত শত যাত্রী, একের পর এক ফ্লাইট বাতিলে অচল ইউরোপ। নতুন কোভিড ছড়ায় আরও দ্রুত। 6 মাসের মধ্যে দ্বিতীয় ধাপে দেশে আসবে 6 কোটি ডোজ ভ্যাকসিন, জানানো হলো মন্ত্রিসভার বৈঠকে। পাবেন 4.5 কোটি মানুষ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।